আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমি মনে করি যারা মাইক্রোসফট এক্সেল নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার মাইক্রোসফট এক্সেলের যেই ভীতিটা এটা কেটে উঠতে পারবেন। ওকে, আমরা আজকের ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেলের 18টি ফাংশনের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনি মাইক্রোসফট এক্সেলের যে ফান্ডামেন্টাল পার্টটা আছে, অর্থাৎ এক্সপার্ট হতে হলে আপনাকে যেই সিঁড়ি থেকে উঠতে হবে সেই সিঁড়ির প্রথম ধাপে আপনি উঠতেছেন। আমি জাস্ট আপনাকে এতটুকুন বলতে পারি। তো আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভালো কিছু শিখতে পারবেন। দেখুন, আমি একটা কথা বলি, আমরা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখি, সেখানে দেখা যায় 1 ঘন্টায় এক্সেল শিখুন, 2 ঘন্টায় এক্সেল শিখুন, 5 ঘন্টায় এক্সেল শিখুন। আসলে এক্সেল একটা সমুদ্র, এটা 1 ঘন্টায় 2 ঘন্টায় 30 মিনিটে শেখা সম্ভব না। তবে হ্যাঁ, আপনার প্রফেশনাল লাইফে বা আপনার প্রাথমিক পর্যায়ে যেই ফাংশনগুলো না জানলেই নয়, সেইগুলো আসলে আপনাকে গাইডলাইন দেওয়া যায় এবং সেই পয়েন্টেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি, বিশেষ করে যারা নতুন ইউজার তাদের জন্য অনেক উপকারে আসবে। হয়তোবা অনেক বেশি কথা বলে ফেলেছি, চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে এই যে ভিডিওটির প্র্যাকটিস ফাইল, এই প্র্যাকটিস ফাইলটি দিয়ে দেব, তাহলে এই ভিডিওটি শেষ করে আপনারা সাথে সাথে প্র্যাকটিসও করতে পারবেন। কারণ আমরা অনেকেই প্র্যাকটিস ফাইলের অভাবে আমরা কতটুকুন শিখতেছি বা কতটুকুন পারি এটা পরীক্ষা করতে পারি না। তা আশা করি প্র্যাকটিস ফাইলটি ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন ভিডিওটি দেখার পরে। ওকে, আমরা প্রথম যে ফাংশনটি নিয়ে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের, সেটা হলো সাম। মোটামুটি আমরা যারা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি, 2-1 দিন ব্যবহার করছি, তারা কিন্তু এই সাম ফাংশনটি জানে। তবে আস্তে আস্তে আমরা কিন্তু ভিতরে যাব এবং গুরুত্বপূর্ণ ফাংশনগুলো শিখব। ওকে, আপনারা এখানে যেই ডাটা সেটটি দেখতে পারতেছেন, এই ডাটা সেটটির এখানে দেওয়া আছে কতগুলো ফুডের নাম দেওয়া আছে এবং তাদের মান্থ ওয়াইজ সেলস দেওয়া আছে। আমাকে এখন যেটা বের করতে বলা হলো, এখানে এই প্রত্যেকটা ফুডের যে টোটাল মান্থের তাদের টোটাল সেলস বের করতে বলা হলো, নিচেও বের করতে বলা হয়েছে, ডান পাশেও বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা কি দিয়ে ব্যবহার করব? আমরা সাম ফাংশন ব্যবহার করব। কিভাবে দেখুন, আমি এই প্রথমে এই সেলটায় আসলাম। আমরা যে কোনো ফাংশন বা ফর্মুলা ব্যবহার করার আগে সবসময় ইকুয়াল টু সাইনকে কল করব। তা আমি এখানে ইকুয়াল টু সাইনকে কল করলাম এবং SUM সামকে কল করলাম। দেখুন, আমাকে এখানে ফাংশনগুলো কিন্তু সাজেস্ট করতেছে। আপনি চাইলে যেই ফাংশনটি ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপরে গিয়ে মাউসের কার্সার দিয়ে 2টি চাপ দিতে পারেন, অথবা কিবোর্ডে যদি ট্যাব বাটন প্রেস করেন, এই ট্যাব বাটনটা তখনই কাজে আসবে দেখবেন আপনি যে ফাংশনটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা একদম প্রথমে আসে কিনা। যদি একদম প্রথমেই থাকে তাহলে আপনি ট্যাব বাটন প্রেস করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি ফাংশনটি যদি নিচে কোথাও দেখেন আপনি মাউসের কার্সার দিয়ে 2টি চাপ দিয়েও নিয়ে আসতে পারেন। তা আমরা ফাংশনটি নিয়ে আসলাম। এখানে এই যে পার্টটা দেখতেছেন এটাকে বলা হয় আমাদের যে ফাংশনের সিনট্যাক্স। তা আমরা এখন যেটা করব যে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটার টোটাল সেলস। তা আমরা সাম ফাংশনকে কল করে ফেলেছি। এখন আমরা জানুয়ারির প্রথম যেই সেলটা সেটা সিলেক্ট করলাম এবং মাউসের কার্সার চেপে ধরে একদম ডান পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। এবার আপনি কিবোর্ডের ইন্টার বাটনে চাপ দেন, দেখুন আপনার আউটপুট চলে আসছে। এবার যে কাজটি করবেন, মাউসের কার্সারটা একদম এই কর্নারে নেবেন। এই কর্নারে নিয়ে কি করবেন, যখন দেখবেন মাউসের কার্সারটা এরকম একটা পাতলা প্লাস আইকনের মতো আসবে, এটাকে চেপে ধরে একদম নিচ পর্যন্ত নিয়ে আসবেন। ওয়াও, দেখুন আমার কিন্তু আউটপুট বের হয়ে গেল। ওকে, এখন আমরা নিচেরটাও যদি করতে চাই, একই মেথড ইকুয়াল টু SUM সাম। দেখুন আমি এবার শুধু SU লিখলাম। এখন আমার দরকার কি সাম। দেখুন এইখানটায় কিন্তু সাম আছে। আপনি এটার উপর মাউসের কার্সার দিয়ে 2টি চাপ দেন, চলে আসলো। এবার আমরা জানুয়ারির প্রথম সেলটা সিলেক্ট করলাম এবং একদম নিচ পর্যন্ত চলে আসলাম, আমাদের প্রোডাক্টের নিচ পর্যন্ত, এবং ইন্টারে চাপ দিয়ে দেন। দেখুন চলে আসছে। এবার মাউসের কার্সারটা এই কর্নারে নিয়ে একদম ডান পাশ পর্যন্ত নিয়ে যান। আপনার আউটপুট কিন্তু খুব সহজেই আপনি বের করে ফেলতে পারলেন। ওকে, সাম ফাংশনের একটা কিবোর্ড শর্টকাট আছে। আমরা এই যে যতগুলো টানাটানি করেছি, এত টানাটানি আপনাকে করতে হবে না। আপনি জাস্ট একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন, দেখবেন ম্যাজিকের মতো একটা আউটপুট বের হয়ে যাবে। কিভাবে দেখুন, আমি যদি এগুলো একটু ডিলিট করে দিই, এখান থেকে ধরুন আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এবার আপনি যেই ভ্যালুগুলোর সাম করতে চাচ্ছেন প্লাস একদম যেখানে আউটপুটটা বের করতে চাচ্ছেন তার নিচে উপরে 2 জায়গায় সিলেক্ট করে নেন। দেখুন আমি এভাবে সিলেক্ট করলাম। এবার করবেন কি, ওয়ালটার ইকুয়াল টু বাটনে চাপ দেবেন, দেখবেন আপনার আউটপুট খুব সহজেই বের হয়ে যাবে, অর্থাৎ সামই কিন্তু হলো।
দেখুন আমরা এইখানে যদি মাউসের কার্সার নিই, আপনি ফর্মুলা বারের দিকে তাকান, এখানে দেখুন ফর্মুলা বার, এখানে কিন্তু আউটপুট চলে আসলো। ওকে, আমরা এই ব্যাপারটা মোটামুটি সবাই জানি। এখন আমরা যেটা দেখব সাম ইফ। সাম ইফ কেন ব্যবহার করবেন সেটা একটু আগে আমি আলোচনা করি। স্ক্রিনে আপনারা খেয়াল করতেছেন এখানে আমার যে ডাটা সেটটা আছে, আমার ফুডসের নাম আছে এবং তাদের সেলস দেওয়া আছে। এখন এখানে যে ফুড আছে, আমরা যদি একদম নিচ পর্যন্ত যাই, দেখতে পারতেছি 671 নম্বর রো পর্যন্ত আমার ফুড নাম দেওয়া আছে। ওকে, আমাকে এখন এখানে ফুড নামের কি দেওয়া আছে, যেই ইউনিক নামগুলো, যে এখানে তো ফুড নাম তো অনেকবার, একটা নাম অনেকবার উঠেছে। এখন আমাকে বলা হলো পিজা, তার টোটাল সেলস করতো, তুমি সেটা বের করো। অর্থাৎ আমাকে এখানে সামারাইজ করতে হবে। তা আপনাকে যদি কখনো এই টাইপের কন্ডিশন আসে, অর্থাৎ কন্ডিশন সাপেক্ষে যদি কখনো যোগ করতে বলে, তাহলে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো সাম ইফ। ক্লিয়ার? ওকে, তা আমরা এখন এখানে পিজার যোগফল চাচ্ছি টোটাল সেলস। তাহলে আমরা এখানে টোটাল সেলসের ঘরে এসে ইকুয়াল টু সাইনকে কল করব, SUM সাম IF ইফ। সাম ইফ চলে আসছে, ট্যাব বাটনে চাপ দিলাম, ফর্মুলা সিনটেক্সট পেয়ে গেলাম। এখানে বলছে কি রেঞ্জ মানে হলো যে আপনি যার যোগফলটা করবেন, যেটার যোগফলটা করবেন ওটা আছে কোন রেঞ্জে, মানে যেই নামের যেই প্রোডাক্টের যোগফলটা করতে চাচ্ছেন ওটা কোন রেঞ্জের ভিতর আছে। ওটা আছে হলো আমার এই যে ফুড নেমের এই নিচের লিস্টে এই রেঞ্জে আছে। তাহলে এখানে আমার রেঞ্জ হলো ফুড নেমের প্রথম নামটা সিলেক্ট করলাম এবং একদম নিচ পর্যন্ত চলে যাব। কি করব, কন্ট্রোল শিফট ডাউন বাটনে চাপ দিয়ে নিচে আসলাম। এবার হলো কি, আমাদের ফর্মুলা বারের দিকে তাকান, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি উপরে যেতে চান তাহলে হলো কি, কন্ট্রোল ব্যাক বাটনে চাপ দিবেন। কন্ট্রোল ব্যাক স্পেস বাটনে চাপ দিলে আমরা কিন্তু উপরে চলে আসলাম এবং এখানে এসে কমা দিলাম। ওকে, এখন বলতেছে ক্রাইটেরিয়া মানে হলো যে আমার কন্ডিশন, শর্ত, আপনি যে রেঞ্জটা নিলেন সেই রেঞ্জ থেকে আপনি কার করতে চাচ্ছেন, কোন নামটার করতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই যে রেফারেন্সটা আছে এইখানে যে পিজা, এই পিজার করতে চাচ্ছি। আচ্ছা, আমি তো শুধু পিজা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে পিজা হতে পারে, অন্য কোনো প্রোডাক্টের নামও হতে পারে। আপনি চাইলে এখানে নামটা লিখে দিতে পারেন। যেমন আমি যদি এখানে এখন লিখি, ফর্মুলা বা ফাংশনের ভিতরে কখনো যদি কোনো নাম লিখেন, আপনাকে 100% সেখানে ডাবল কোটেশন দিয়ে ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে ডাবল কোটেশন, দেখুন এটাকে বলে ডাবল কোটেশন পিজা, আমি এখানে পিজা লিখলাম, এভাবে লিখলাম। কিন্তু এইভাবে যদি আপনি নাম লিখেন তাহলে এখানে শুধু একটার আউটপুট আসবে, এখানে কিন্তু ডাইনামিক হবে না। তা ডাইনামিকের জন্য আমরা কি করব, এইভাবে না লিখে এই যে ক্রাইটেরিয়া আছে এখানে এই রেফারেন্সটা সিলেক্ট করে দেবো, কারণ এই রেফারেন্সে আমি যেই নামটা লিখবো সেইটারই কিন্তু টোটাল সেলস আমাকে দিবে। তা আমি রেফারেন্সটা নিয়ে নিলাম, এখন দিলাম কমা। এবার বলতেছে সাম রেঞ্জ, মানে আপনি কোন রেঞ্জের যোগ করবেন, সামেশন মানে যোগ। এখন কোন রেঞ্জের আমরা যোগ করব, আমরা যোগ করব হলো এই সেলস আছে, সেলসের আমরা যোগ করব। তাহলে এই সেলসের প্রথম সেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে আসলাম, ব্যাক স্পেস। ওকে, এখন আমরা ইন্টার বাটনে চাপ দেব। দেখুন আমার পিজার আমি কিন্তু আলাদা যোগফল পেয়ে গেলাম, সামেশন পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে পিজা বাদ দিয়ে আমি যদি এখান থেকে ধরুন আমি দিতে চাচ্ছি পাস্তা, দিলাম, এখন তারও কিন্তু যোগফল বের হয়ে গেল। অর্থাৎ আপনাকে যদি কখনো কন্ডিশন সাপেক্ষে যোগ করতে বলে তাহলে আপনি এই যে সাম ইফ এটা ব্যবহার করবেন। ওকে, এবার আমরা সাম ইফসের ব্যবহার দেখব। আচ্ছা, সাম ইফস কখন ব্যবহার করব? সাম ইফস আপনি যদি ডাবল কন্ডিশন দিয়ে যদি আপনাকে যোগফল বের করতে বলে তখন আপনি ব্যবহার করবেন, অথবা আপনি যদি সিঙ্গেল কন্ডিশনেও যদি আপনাকে যোগফল বের করতে বলে তাও পারবেন। অর্থাৎ সাম ইফের যে কাজ সেটা কিন্তু সাম ইফস দিয়েও করা যায়, কিন্তু সাম ইফস আরও একটু পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? কারণ মাল্টিপল কন্ডিশনে, একাধিক কন্ডিশনে যদি আপনাকে যোগ করতে বলে তখন আপনি করতে পারবেন। যেমন আমরা যদি এই ডাটা সেটটার দিকে তাকাই, এখানে আমাদের কি আছে, ফুডস নেম আছে, এরিয়া আছে, সেলস আছে। এখন উপরে আমার যেভাবে সামারিটা আছে, ধরুন আমি এখান থেকে পিজা ময়মনসিংহের টোটাল সেলস কত এটা আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা, পিজা শুধু ময়মনসিংহ না, পিজা যদি বলেন ঢাকার টোটাল সেলস কত এটা বের করে দেন। তাহলে এখানে এখন আমার কন্ডিশন কয়টা চলে আসছে, একটা হলো ফুড নেমস আর একটা হলো এরিয়া, দুইটা কন্ডিশন চলে আসছে। তা কখনো যদি মাল্টিপল কন্ডিশন হয়, আমি কি বলেছিলাম, আমরা সাম ইফস ব্যবহার করব। ওকে, এখন আমরা এখানে আসলাম যেখানে আমরা আউটপুটটা বের করব, ইকুয়াল টু SUM IFS সাম ইফসকে কল করলাম। দেখুন সাম ইপে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি ছিল, শুধু ছিল রেঞ্জ, আর এখন এখানে কিন্তু বলছে সাম রেঞ্জ। সাম ইপে আমাদের সাম রেঞ্জ ছিল লাস্টে, আর সাম ইপসে এটা প্রথমে। তাহলে আমরা কোন রেঞ্জের সামেশন করব, যোগ করব সেলসে। তাহলে সেলসের প্রথম যেই ভ্যালুটা এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে একদম নিচে আসলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে গেলাম। ওকে,
এখন আমরা এখানে কমা দিয়ে দিলাম। এবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ। দেখুন আমাদের সাম ইপে যেটা ছিল শুধু রেঞ্জ ছিল, কিন্তু এখানে এখন শর্ত রেঞ্জ অন, মানে আপনি একাধিক শর্ত নিতে পারবেন, 1 2 3 এভাবেই কিন্তু দিয়ে দিয়েছে। তা আমরা এখন যেটা করব, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান মানে আমার প্রথম শর্তর রেঞ্জ কোনটা, এই যে আমাদের ফুড নেমস, তাহলে এইটার রেঞ্জ হলো ফুড নেমস। ফুড নেমসের প্রথমটা দিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে গেলাম, ওকে। তারপর আবার কমা দিলাম এবং বলতেছে শর্ত অন, অর্থাৎ ক্রাইটেরিয়া ওয়ান কোনটা, এইখানে যে পিটা এইটা, ওকে কমা। এবার আমরা দিব হলো ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আমার শর্ত যে 2, অর্থাৎ এই যে এরিয়া, এটা কোন রেঞ্জে আছে, এটা আছে এরিয়ার রেঞ্জে। তাহলে এরিয়ার প্রথম নামটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে গেলাম, ওকে। এখন আমরা কমা দিয়ে দিলাম এবং বলতেছে কমা দিয়ে দিলাম এবং বলতেছে ক্রাইটেরিয়া 2, অর্থাৎ এই যে আমরা রেঞ্জ নিলাম, এই রেঞ্জ থেকে আপনি কোন নামে চাচ্ছেন। আমি চাচ্ছি এইখানে যে নামটা থাকবে ঢাকা, ওকে। ব্র্যাকেট ক্লোজ দেন এবং এন্টার দেন, ওয়াও আউটপুট কিন্তু চলে আসলো। দেখুন এখন আমি যদি ঢাকা বাদ দিয়ে এখান থেকে রংপুর দিই, রংপুরের টোটাল সেলস আসলো। আচ্ছা আমি এখন দেখবো রংপুরে ফুড নেম হটডগস কত পিস সেলস হচ্ছে, দেখুন এত পিস। এখন যদি আমি রংপুরের এটা না দেখি, আমি যদি সিলেটের দেখি, সিলেটের এত পিস সেল হয়েছে। আচ্ছা তাহলে আমরা সাম ইফ এবং সাম ইফসের ভিতরে কি পার্থক্য পেলাম? সাম ইফ হলো সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে, আর সাম ইফস হলো মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে। তবে সাম ইফস আপনি একটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, একাধিকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সাম ইফস হলো আর একটু পাওয়ারফুল, ওকে। এবার আমরা যেটা দেখব সেটা হলো অ্যাভারেজ। দেখুন অ্যাভারেজ ফাংশনটা কি, অ্যাভারেজ মানে কি, গড়। যেমন আমার এখানে যে ডাটা সেটটা আছে, এখানে আমাদের ফুড নেম দেওয়া আছে এবং জানুয়ারি টু ডিসেম্বর সেলস দেওয়া আছে, অর্থাৎ 12 মাসে। এখন আপনাকে বলা হলো যে তুমি এই যে 12 মাসের যে সেলস হলো, 12 মাসের আমাদের প্রত্যেক মাসের অ্যাভারেজ সেলস কত সেটা একটু বের করে দাও। তাহলে আমরা যে ফাংশনটি ব্যবহার করব এইটা হলো অ্যাভারেজ, ওকে। ইকুয়াল টুকে কল করেন, AVER, অ্যাভারেজকে কল করলাম, অ্যাভারেজকে কল করে জাস্ট জানুয়ারি থেকে জানুয়ারির প্রথম যেই সেলটা সেটা সিলেক্ট করে ডিসেম্বর পর্যন্ত আমরা নিয়ে নিলাম এবং ইন্টার বাটনে চাপ দেন, চলে আসলো। এবং এভাবে আমরা টেনে একদম নিচ পর্যন্ত নামিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু আমার অ্যাভারেজ ভ্যালুটা বের করে ফেললাম, যে আমার যেহেতু 12 মাসের এই অবস্থা, তাহলে এক এক মাসের অ্যাভারেজ কেমন, অ্যাভারেজ যেই সেলসটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক নিচে আমরা উপরে যেভাবে করলাম ঠিক এভাবেও আপনাকে করতে হবে, ওকে। আমরা এখন অ্যাভারেজ ইপে আসবো। আমরা সাম ইপ নিয়ে আলোচনা করেছিলাম, সাম ইপ হলো সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক অ্যাভারেজ ইপও কিন্তু আপনার সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে। যেমন এখান থেকে আমাকে বলা হলো পিজার অ্যাভারেজ সেলস কত সেটা তুমি বের করো, তাহলে ইকুয়াল টু ABERAG অ্যাভারেজ ইপ, দেখুন চলে আসছে। এখন আমার রেঞ্জ হলো, যেহেতু এখানে শুধু রেঞ্জ বলছে আর এখানে কিন্তু অ্যাভারেজ রেঞ্জ বলেনি, তাহলে রেঞ্জ হলো আমার যেই কন্ডিশন আছে কন্ডিশনের রেঞ্জ, কন্ডিশন হলো পিজা অর্থাৎ ফুডস নেম, এটা কোথায় আছে, এইখানে আছে। তাহলে এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক, উপরে চলে গেলাম। এবার আমরা এখানে কমা দিয়ে দিলাম এবং বলতেছে ক্রাইটেরিয়া, মানে কোন এই যে রেঞ্জটা নিলাম এই রেঞ্জ থেকে কার চাচ্ছেন, আমি চাচ্ছি এই যে পিজা, এখানে যে নামটা থাকবে সেটা, কমা দিলাম। এরপরে বলছে অ্যাভারেজ রেঞ্জ, এখন হলো ভ্যালু, যে কোন রেঞ্জ থেকে আপনি অ্যাভারেজটা চাচ্ছেন, আমি চাচ্ছি এই রেঞ্জ থেকে। তাহলে সেলসের শুরুটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে, এন্টার দিয়ে দেন, তাহলে আমি পিজার অ্যাভারেজ পেয়ে গেলাম। এখন এখান থেকে যদি আপনি আলাদা আলাদা চান, যেমন আমি হামবার্গার যদি চাই, এখানে কিন্তু সেটা চলে আসলো, তার অ্যাভারেজ চলে আসলো। এখান থেকে যদি পাস্তার চান, পাস্তার অ্যাভারেজ কিন্তু চলে আসলো, ক্লিয়ার। অ্যাভারেজ ইপস মানে এখন যদি আমার একাধিক কন্ডিশন থাকে, যেমন এখানে বলা হয়েছে হামবার্গার এবং ময়মনসিং, তার অ্যাভারেজ সেলস বের করো, তাহলে ইকুয়াল টু ABERAGE অ্যাভারেজ ইপস, দেখুন এই যে চলে আসছে, অ্যাভারেজ ইপসকে কল করলাম। এবার কি দেখুন, এবার আমাদের ক্রাইটেরিয়া বলতেছে অ্যাভারেজ রেঞ্জ, মানে অ্যাভারেজ ইপে অ্যাভারেজ রেঞ্জ ছিল লাস্টে, এটা চলে আসছে প্রথমে। তাহলে অ্যাভারেজ রেঞ্জ হলো সেলসের এই যে এইটা, যেই ভ্যালু থেকে আপনি অ্যাভারেজ করতে চাচ্ছেন সেটার প্রথম সেল, কন্ট্রোল শিফট ডাউন আরও দিয়ে নিচে, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে, কমা দিলাম। এবার বলতেছি কি ক্রাইটেরিয়া রেঞ্জ অন, অর্থাৎ শর্ত রেঞ্জ অন, এটা হলো আমার ফুডস নেম। তাহলে ফুডস নেমের রেঞ্জটা প্রথমটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে, কমা। এখন এই রেঞ্জ থেকে কাকে চাচ্ছি, হামবার্গার, এটা চাচ্ছি, আমরা কমা দিয়ে দিলাম। এবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হলো এরিয়ার প্রথমটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে গেলাম, কমা দিলাম। এবং বলতেছে ক্রাইটেরিয়া 2, এই যে রেঞ্জটা নিলাম এই রেঞ্জ থেকে কার, আমি চাচ্ছি এইখানে যে নামটা থাকবে সেটা, অর্থাৎ ময়মনসিং। এবার আপনি ইন্টার দিয়ে দেন, ওয়াও সুন্দরভাবে আউটপুট বের হয়ে গেল। তো আমাদের যদি সামারাইজ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই ফাংশনগুলো ব্যবহার করতে হবে, সামের ক্ষেত্রে যে সাম ইপস এবং অ্যাভারেজের ক্ষেত্রে অ্যাভারেজ ইপস,
ওকে, এবার আমরা দেখব কাউন্ট এবং কাউন্টটা, এই দুইটার ব্যবহার দেখব। আচ্ছা, আপনাকে বলা হলো এখানে যে ফুডস নেম আছে, কতগুলো ফুডস নেম আছে সেইগুলো তুমি কাউন্ট করে জানিয়ে দাও। তাহলে আমাকে এই যে টোটাল ফুডস আছে এখানে আসতে হবে। এখন এখানে আমাদের যে ফুডস নেম এটা কিন্তু টেক্সটে আছে, তা কাউন্ট এবং কাউন্টটা কখন ব্যবহার করতে হয়, অর্থাৎ কাউন্ট এ, অনেকে কাউন্টটা বলে, অনেকে কাউন্ট এ বলে, তা উচ্চারণ হবে কাউন্ট এ। তা আপনি যদি কখনো টেক্সট এবং নাম্বার একসঙ্গে কাউন্ট করতে চান তাহলে আপনাকে কাউন্ট এ ব্যবহার করতে হবে, কাউন্টটা। ওকে, আর যদি শুধু নাম্বার আপনি কাউন্ট করতে চান সেক্ষেত্রে কাউন্ট এও ব্যবহার করতে পারেন, কাউন্টও ব্যবহার করতে পারেন, দুটোই কাজ হবে। তবে কাউন্ট কখনো টেক্সটকে কাউন্ট করতে পারে না, কাউন্ট শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করতে পারে। যেমন এখানে টোটাল ফুডস, আমি যদি ইকুয়াল টু COUNT কাউন্টকে কল করি এবং এই যে ফুডস নেমের শুরু থেকে একদম নিচ পর্যন্ত যাই, তারপর যদি আমি এন্টার দিয়ে দিই, দেখুন ও কিন্তু আমাকে 0 দিল। কেন দিল? কারণ এখানে টেক্সট আছে এই জন্য। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে কাউন্ট এর লাস্টে এসে আমরা জাস্ট এ দিয়ে দেবো, দিয়ে এন্টার দেন, দেখুন আপনার টোটালটা চলে আসলো। আর যদি শুধু নাম্বার কাউন্ট করতে চান তখন হলো কাউন্ট আপনি কল করলেন এবং এই যে নাম্বার যদি আমি এখন সিলেক্ট করি, নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে এন্টার দিলাম, এখন দেখুন আমাকে কিন্তু কাউন্ট করে দিল। এখানে যদি আমি নাম্বারের কোনো জায়গায় ABC দিই, দেখুন একটা কিন্তু কমে গেল, অর্থাৎ কাউন্ট কোনোভাবে টেক্সটকে কাউন্ট করতে পারে না। ক্লিয়ার? তাহলে কাউন্ট এবং কাউন্ট এ, এই দুটোর ভিতরে কী পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন, এবং কখন কোনটা ব্যবহার করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা দেখব কাউন্ট ইফের ব্যবহার। আমরা বিভিন্ন সময় দেখবেন অনেক অ্যাটেন্ডেন্স শিট নিয়ে কাজ করে থাকি, বা আপনি যেই টাইপেরই কাজ করে থাকেন না কেন, যদি আপনি কাউন্ট ইফের কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে এটা খুব সহজেই ইউজ করতে পারবেন। যেমন এইখানে আমার যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে, এই জায়গাটায় আমার উপরে তারিখ মোতাবেক কে প্রেজেন্ট কে লিভ এখানে কিন্তু দেওয়া আছে। আমরা প্রেজেন্ট লিভ সুন্দরভাবে এখানে এন্ট্রি করেছি। এখন আপনাকে বলা হলো টোটাল প্রেজেন্ট এখানে কতবার আছে সেটা তুমি এই জায়গাটায় বের করে দাও। তাহলে কিভাবে করবেন? আচ্ছা, তাহলে শর্ত সাপেক্ষে আপনাকে গণনা করতে বলছে। শর্ত সাপেক্ষে গণনা হলে কাউন্ট ইফ। তাহলে আমরা এখানে ইকুয়াল টু COUNT কাউন্ট ইফকে কল করলাম, ট্যাব বাটনে চাপ দিলাম। দেখুন এখানে বলছে রেঞ্জ, কোন রেঞ্জ থেকে কাউন্ট করবেন? এই রেঞ্জ থেকে আমরা কাউন্ট করব। এই রেঞ্জটা নিয়ে নিলাম, এখন আমরা কমা দিয়ে দিলাম। আচ্ছা, এবার বলছে ক্রাইটেরিয়া। আপনার শর্তটা কি? ক্রাইটেরিয়া মানে এই রেঞ্জ থেকে আপনি কোনটাকে কাউন্ট করবেন? আমি কাউন্ট করব পিকে। তাহলে আমরা কিন্তু প্রথম দিকে আলোচনা করেছিলাম ফাংশনের ভিতরে কখনো যদি টেক্সটকে কল করেন তাহলে কি করতে হবে? ডাবল কোটেশন ইউজ করতে হবে। তা আমরা ডাবল কোটেশন এবং পি দিলাম, আবার ডাবল কোটেশন, ওপেন এবং ক্লোজ করে দিলাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার দিয়ে দিলাম। ওয়াও, আমার কিন্তু আউটপুট চলে আসলো। জাস্ট নিচে নামিয়ে দেন, তাহলে কার কতদিন উপস্থিতি অর্থাৎ প্রেজেন্ট সেটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক একইভাবে আপনি যদি অ্যাবসেন্ট করতে চান তাহলে জাস্ট এই পির জায়গায় কি করে দেবেন? এ। আর যদি লিভ এটা দেখতে চান এল এর জায়গায় কি করে দেবেন? এল লিখে দেবেন। এই ফাইলটা যেহেতু আমি দিয়ে দিব, আপনারা নিজেরা এখানে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? এই দুটো আপনাদের প্র্যাকটিস। ওকে, আমরা এখন কাউন্ট ইফসের ব্যবহার দেব। কাউন্ট ইফস কখন? যখন আমাদের একাধিক কন্ডিশনে গণনা করতে বলবে। যে এখানে আমরা যদি একটু দেখি, এখানটায় যদি আসি, আমি যদি একটু উপরে যাই, বলা হলো পিজা। পিজা ময়মনসিংহে কতবার সেলস হয়েছে এটা আমরা দেখতে যাচ্ছি। কতবার মানে অর্থাৎ গণনা করতে বলতেছে। তখন আমাদের কি ব্যবহার করতে হবে? ইকুয়াল টু CUNT কাউন্ট ইফস। কাউন্ট ইফসকে কল করলাম, চলে আসলো কাউন্ট ইফস। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমার অ্যাভারেজ রেঞ্জ, সাম রেঞ্জ এভাবে কিন্তু আসবে না, কারণ গণনা ও তো টেক্সটও করতে পারে, নাম্বারও করতে পারে। গণনা তো শুধু ভ্যালুর উপরে হয় না, তাই না? সাম এবং অ্যাভারেজ এগুলো তো ভ্যালুর উপরে হয়। এই জন্য কাউন্টের ক্ষেত্রে কিন্তু কাউন্ট রেঞ্জ, কাউন্ট যে অ্যাভারেজ বা এই টাইপের কিছু কিন্তু আসে না। সুতরাং এখানে আমাদের এখন কি বলতেছে? ক্রাইটেরিয়া রেঞ্জ অন, অর্থাৎ আপনার প্রথম রেঞ্জ অন কোনটা? প্রথম রেঞ্জ হলো আমার এখানে ফুড নেম। তাহলে ফুড নেমের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে নিলাম, ওকে, কমা দিয়ে দিলাম। এবার বলতেছে ক্রাইটেরিয়া অন, অর্থাৎ এই রেঞ্জ থেকে আপনি কার চাচ্ছেন? আমি চাচ্ছি এইখানে যে পিজা আছে তার চাচ্ছি, ওকে, কমা দিয়ে দিলাম। এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আপনার শর্ত রেঞ্জ 2 কোনটা? এখানে কিন্তু এরিয়া খুব সহজেই আমরা দেখে নিয়েছি এবং এরিয়ার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে চলে আসলাম। এবার আমরা এখানে কমা দিয়ে দিলাম। এবার বলতেছে এই যে এরিয়াটা নিছেন এই এরিয়া অর্থাৎ ক্রাইটেরিয়া 2 অর্থাৎ শর্ত 2 কোনটা? শর্ত 2 হলো এই যে এখানে যেটা আছে এইটা। এবার আপনি এটা দিয়ে দেন, ডান। অর্থাৎ
পিজা ময়মনসিংহে মাত্র 2 বার সেল হয়েছে। আচ্ছা, আমরা এখানে প্রত্যেকটা জায়গায় 2 বার করে দেখতে পারতেছি। আমরা যদি একটা কাজ করি, এই যে পিজা যদি আরও একটু কয়েক জায়গায় দিয়ে দিই, দেখি আসলে চেঞ্জ হয় কিনা, এটা আমাদের ফাংশন ঠিক আছে কিনা, একটু চেঞ্জ করে দেখি। আর এখানেও আমরা একটু ঢাকা দিয়ে দেখি, পিজার জায়গায় একটু ঢাকা দিয়ে দেখি, দেখুন চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা বের করে ফেলতে পারলাম যে পিজা ঢাকায় কতবার, 3 বার। আমি যদি এখানে গিয়ে যদি দিই যে ফ্রাইড চিকেন দিই, এটা ঢাকায় 2 বার হয়েছে। যদি এটা ঢাকা না দিয়ে যদি আমি দিই খুলনাও 2 বার হয়েছে। আচ্ছা, একটু নতুন করে দিই, দেখুন খুলনায় কিন্তু 3 বার হলো, যেহেতু আমি চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ আমরা কাউন্ট ইফস কখন ব্যবহার করব, যদি আমার একাধিক কন্ডিশন মোতাবেক কখনো গণনা করতে বলে, তখন আপনি কাউন্ট ইফস ব্যবহার করবেন। এবার আমরা যেটা দেখব সেটা হলো ম্যাক্স এবং মিন। ম্যাক্স মানে হলো ম্যাক্সিমাম ভ্যালু যদি কখনো আপনাকে বের করতে বলে, মিন মানে হলো মিনিমাম ভ্যালু যদি কখনো বের করতে বলে। দেখুন আমার নিচে যেই ডাটা সেটটা আছে, এখান থেকে আমাকে বলা হলো তোমার সর্বোচ্চ যে সেলসের ভ্যালুটা সেটা তুমি এখানে বের করো, এবং এটা ডাইনামিক পরিবর্তন হবে। তখন আপনি কি ব্যবহার করবেন, ম্যাক্স ফাংশন। এখানে আমি আসলাম, ইকুয়াল টু দিলাম MAX, ম্যাক্সকে কল করেন, ট্যাব বাটনে চাপ দিলাম। এখান থেকে আমরা এখন যে কাজটি করব, যেই রেঞ্জের থেকে ম্যাক্স বের করতে চাচ্ছেন, আমি সেলসের চাচ্ছি, সেলসের প্রথম যেই সেলটা এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে আসলাম, এন্টার দিয়ে দেন। তাহলে সর্বোচ্চ ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। ধরুন আমি এখানে একটা সর্বোচ্চ ভ্যালু টাইপ করি, যেমন আমি এখানে এই ভ্যালুটা দিলাম। এখন যদি আমি এন্টার দিই, দেখুন এখানে অটোমেটিক চেঞ্জ হয়েছে। অটোমেটিক কিন্তু চেঞ্জ হবে ম্যাক্সের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ভ্যালুটা আপনাকে দিয়ে দেবে। এবার আমরা মিনিমাম ভ্যালুটা নিয়ে কাজ করব। ইকুয়াল টু MIN, মিনকে কল করলাম। এই রেঞ্জ থেকে চাচ্ছি, এই রেঞ্জের প্রথম সেলটা, কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল আমরা ব্যাক স্পেস দিলাম, চলে আসলো। কিন্তু আমার মিনিমাম ভ্যালু হলো এখানে 100। আচ্ছা, আমরা যদি কোনো একটা চেঞ্জ করে দিই, দেখি যে মিনিমাম ভ্যালু যদি আমি এখানে 52 করে দিই, অটোমেটিক এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে ম্যাক্স হলো ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে, আর মিন হলো মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। এবার আমরা আলোচনা করব প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট একটা ফাংশন, এবং এটা কি করে, এটা আপনাকে গুণ করে। অর্থাৎ আমরা যদি কখনো কোনো ভ্যালুর সাথে কোনো আরেকটা ভ্যালুকে গুণ করতে চাই, তখন কিন্তু প্রোডাক্টকে কল করব। আমরা অনেকেই কী করি, ইকুয়াল টু, যেমন এই কোয়ান্টিটি গুণ, আমরা স্টার সাইনকে কল করি, তারপর হলো প্রাইসকে কল করে এন্টার দিই। হ্যাঁ, আপনার গুণ হলো, বাট এটা তো ফাংশন না, এটা হয়ে গেছে ফর্মুলা। কিন্তু আপনাকে যদি ফাংশন ইউজ করে করতে বলে, তখন হলো কি, গুণের যেই ফাংশন সেটা হলো প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্টকে কল করেন। এখন এই দুটো রেঞ্জকে সিলেক্ট করে দেন, এন্টার দেন, দেখুন সেম আউটপুট চলে আসলো, এবং আমি নামিয়ে দিলাম। তাহলে কখনো যদি আমাদের গুণ করতে বলে, তখন আমরা কোন ফাংশন ব্যবহার করব, প্রোডাক্ট। ক্লিয়ার? এবার আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রিম, এবং এই ট্রিম ফাংশনটা আমাদের অনেক সময় অনেক কাজে দরকার হয়ে পড়ে। কেন, কখন? যেমন আপনি এখানে দেখুন, যেই ডাটা সেটটা আছে, এই জায়গাটায় আমরা যদি একটু তাকাই, এখানে আমাদের নামের ভিতরে আগে অনাকাঙ্ক্ষিত কয়েকটা বেশি স্পেস দেওয়া আছে। এখন আপনি এই স্পেসগুলো রিমুভ করতে চাচ্ছেন। আপনার যদি 1000 2000 নাম থাকে, আপনি এক একটায় গিয়ে স্পেস রিমুভ করতে গেলে আপনার কত সময় লাগবে, একটু ভাবেন তো। এই ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটা হলো ট্রিম। দেখুন আমি এখানে আসলাম, ইকুয়াল টু সাইনকে কল করলাম, TRIM, ট্রিমকে কল করেন। এবার এই সেলটা সিলেক্ট করে নেন, এন্টার দেন। আমার কিন্তু স্পেস রিমুভ হয়ে গেছে, এবং এখন আপনি এই ফাংশনটা নিচে নামিয়ে দেন। দেখুন আমার এখানে কি স্পেসগুলো আছে, আমার সব স্পেস রিমুভ হয়ে আমাকে কিন্তু একটা ক্লিন ডাটা কিন্তু দিয়ে দিল। ক্লিয়ার? এখন আপনি এখানে একটা সমস্যা ফেস করবেন, যেমন আপনি চাচ্ছেন যে এই এমপ্লয়ি যে নেমটা এটা ডিলিট করে দেবেন। রাইট বাটনে চাপ দিয়ে যদি আমি এখন ডিলিট করে দিই, আমার এখানে রেফারেন্স এরর চলে আসছে। এই ক্ষেত্রে যেটা করবেন, যেখানে ফর্মুলাটা ব্যবহার করছেন, যেহেতু এটা আপনি চাচ্ছেন, এই ফুল নামটা পুরো সিলেক্ট করবেন। আমি পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সিতে কপি করবেন, কন্ট্রোল ভি দিবেন। ভি দিলে নিচে একটা টুল দেখবেন, এই টুলটায় আসবেন। এই টুলটায় এসে এখানে দেখবেন 1 2 3, অর্থাৎ ভ্যালু পেস্ট করে দিবেন। এখন যদি আপনি এই বি কলামটা ডিলিট করে দেন, দেখুন আপনার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা কখনো যদি এই টাইপের কাজ করতে চাই, তাহলে আমি যে মেথডটা দেখালাম, এই মেথড আপনি অ্যাপ্লাই করবেন। এবার আমরা যে ফাংশনটার ব্যবহার দেখব সেটা হলো প্রপার। কখন প্রপার ফাংশনটা ব্যবহার করবেন, যেমন আপনি কতগুলো নাম পেয়েছেন, লিস্ট পেয়েছেন, সেই লিস্টের ভিতরে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, প্রপার লেটার মানে মাখামাখি করে আসছে, ঠিক আছে। এখন আপনাকে বলা হলো এই যে নামগুলো আছে এগুলো সব তুমি প্রপার কেস করো, তখন আপনি কিভাবে করবেন? প্রপার নামে একটা ফাংশন আছে, খুব সহজেই এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। যেমন ইকুয়াল টু PROPER, প্রপার, দেখুন চলে আসছে। জাস্ট যে নামটা আপনি প্রপার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এন্টার দেন।
দেখুন আপনার কি প্রপার কেস চলে আসলো। এবার যদি সবগুলোর করতে চান তাহলে আমি এই মাউসের কার্সারটা নিচে নিয়ে আমি কি করলাম, দুটি চাপ দিয়ে দিলাম, আমার কিন্তু নিচে সব নামগুলো প্রপার হয়ে গেল। বাম পাশের নাম লোয়ার, প্রপার, আপার যা থাকুক, আমাকে জাস্ট এই প্রপার ফাংশনের কারণে প্রপার আউটপুটটা দিয়ে দিয়েছে। এখন আমরা ওই যে ট্রিম ফাংশনে যেভাবে ব্যবহার করেছিলাম, যেমন আপনি যদি এখন এই নামটা ডিলিট করে দিতে চান, আপনার কিন্তু এখানে রেফারেন্স এরর আসবে। সেক্ষেত্রে ট্রিম ফাংশনে যে মেথডটা ব্যবহার করছি এখানেও কিন্তু সেটা করবেন। কি করবেন, পুরোটা সিলেক্ট করবেন, যেখানে ফাংশন ব্যবহার করছেন সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিবেন এবং এই যে নিচে একটা টুল আছে এই টুলটাই গিয়ে 1 2 3 এটাই চাপ দিয়ে দেবেন। তাহলে হলো কি, এটা ভ্যালুতে পেস্ট হয়ে গেল, ফাংশন থাকলো না, পরবর্তীতে ওটা ডিলিট করে দিলেও কোনো সমস্যা হবে না। এখন আমরা যেটা দেখবো কনকাটেনেট, যে ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, প্রফেশনাল লাইফে আমাদের এটা অনেক ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে আমার দুটি নাম আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখন আপনাকে বলা হলে এই দুটি নেম তুমি একত্রে করো। আমরা এটা ফ্ল্যাশ ফিল দিয়ে করতে পারি, সেটা হলো কন্ট্রোল ই, বাট কন্ট্রোল ইটা সবার মাইক্রোসফট অফিসে কিন্তু নেই, এটা আপডেট ভার্সনগুলোতে পাওয়া যায়। তা এই ক্ষেত্রে আমরা একটা ফাংশন আছে, সেই ফাংশনটির নাম হলো কনকাটেনেট, এটা দিয়ে আমরা করতে পারি। আপনি চাচ্ছেন এটাকে ডাইনামিক করতে, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাশ ফিল কাজ হবে না, সেক্ষেত্রে আপনাকে এই কনকাটেনেটই কিন্তু ইউজ করতে হবে। যেমন এখানে ইকুয়াল টু CON কনকাটেনেটকে কল করেন, এই যে কনকাটেনেট চলে আসলো। এখানে সিনটেক্সটে বলতেছে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এভাবে দেওয়া আছে। আমাদের প্রথম নামটা হলো এইটা, এখন কমা দেন। দ্বিতীয় নাম হলো এইটা। আচ্ছা, আমি যদি এখন ইন্টার দিই, দেখুন আমার নামের মাঝখানে কিন্তু স্পেস আসেনি। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি আবার ইকুয়াল টু কল করি CON কনকাটেনেট, এই যে চলে আসছে, প্রথম টেক্সট হলো এইটা, কমা। এখন এই প্রথম নামের পরে তো আমরা একটা স্পেস চাচ্ছি, তাহলে এই টেক্সট 2 এইখানে আমাদের স্পেস তৈরি করতে হবে। মাইক্রোসফট এক্সেলে ফাংশনের ভিতরে, ফর্মুলার ভিতরে কখনো যদি কোনো স্পেস তৈরি করতে চান, সেই ক্ষেত্রে যে মেথডটা ইউজ করবেন সেটা হলো ডাবল কোটেশন, স্পেস দিবেন, আবার ডাবল কোটেশন দিবেন। অর্থাৎ এই ডাবল কোটেশনের ভিতরে আমরা স্পেসকে কল করে দিছি। এখন আবার কমা দেন এবং দ্বিতীয় নামটা সিলেক্ট করেন, ইন্টার দেন। দেখুন আপনার নাম কিন্তু একত্রে হয়ে গেল এবং আপনি নিচে নিচে নামিয়ে দেন। আমি খুব সুন্দরভাবে আমার নামগুলো কিন্তু পেয়ে গিয়েছি। তা কখনো যদি আপনাকে নাম এভাবে একত্রে করতে বলে, তাহলে আপনি কনকাটেনেট এই ফাংশনটি ইউজ করবেন। ওকে, যারা আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে থাকি তারা এই ফাংশনটা ব্যবহার প্রচুর করে থাকি। আমরা যারা নতুন ইউজার তাদের এই ফাংশনটার ব্যবহার আপনাকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে জানতে হবে। যেমন এখানে আপনার একটা ভ্যালু দেওয়া আছে সেলস, এবং তারপরে আমরা দেখতে পারতেছি দশমিকের পরে যে দশমিকটা আছে, দশমিকের পরে অনেক ডিজিট আছে। আপনাকে এখন বলা হলো এখান থেকে তুমি 2টা ডিজিট শুধু রাখবা, মানে যে বাম পাশে যে ভ্যালু আছে তারপরে দশমিকের পরে 2টা ডিজিট রাখবা, এবং এই 2টা ডিজিট আমাকে রাউন্ড হবে। এই ক্ষেত্রে আমরা যে ফাংশনটি ব্যবহার করবো সেটা হলো রাউন্ড। এখানে আসলাম ইকুয়াল টু ROUND, রাউন্ডকে কল করেন। নাম্বার হলো এইটা, কমা, এবং ডিজিট কয়টা ডিজিট নেবেন 2, আমি 2 দিয়ে ইন্টার দিলাম। দেখুন আমার এখানে 2 আসছে এবং আপনি নামিয়ে দেন। এক্ষেত্রে আমাদের যেটা হলো যে এই জায়গাটায় 49 কেন আসেনি, কারণ আপনার ভ্যালুর পরে যদি 0 হয়, 0টা কিন্তু ও কল করতে পারে না। এক্ষেত্রে আপনাকে এই যে নাম্বারের এই উপরে যাবেন, উপরে গিয়ে আপনাকে ডেসিমেল ইনক্রিজ করে দিতে হবে, তাহলে আপনার এটা চলে আসবে। ক্লিয়ার? এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া এখানে তো 49 ছিল, তাহলে এখানে কেন 50 হলো? এটাই তো রাউন্ড ফাংশনের কাজ। মানে হলো যে আমি যে 2টা ডিজিট নিছি, এই 2টা ডিজিট নেওয়ার ফলে এইখানটায় যে এই যে দ্বিতীয় ডিজিট থেকে, অর্থাৎ প্রথম ডিজিটটা না কিন্তু, মানে এই দ্বিতীয় ডিজিট থেকে এইটা যদি 5 থাকে এবং 5-এর উপরে থাকে, অটোমেটিক ও প্লাস করে নেবে। আর যদি 5-এর নিচে থাকে তাও ও প্লাস করবে না। যেমন এখানে দেখুন, এখানে কি 9টা কি 5-এর উপরে না, ও কিন্তু এটাকে 50 করে নিছে, 49কে 50 করে নিছে। এখানে 4 কি আমার 5-এর নিচে আছে না, এই জন্য 74 নিছে। দেখুন আমি যদি আরেকটা নিচে যাই, এই যে 95, এখানে কিন্তু দেখুন 96 করে নিছে। তাহলে রাউন্ড হলো কি, আপনি যে 2 দিয়েছেন এটা হলো 2-র যেই কারিশমা সেটা। আপনি যদি চান এখানে 2 না, আমি দিব হলো 3 দিয়ে ইন্টার দেন। দেখুন এখন আপনি এখানে একটু ডিজিট বাড়িয়ে দেন, বা আমি এখানে এটাকে নামিয়ে দিই এবং ডিজিট বাড়িয়ে দিই, যদি দেখবেন এবার এইখানটায় কি আছে, এখানটায় কিন্তু 5 আছে, বাট এই যে পরে যেটা আছে 4, ও কিন্তু এই জন্য এটাকে প্লাস করেনি। বাট এইখানে দেখুন 8 আছে এবং এখানে কি আছে 2, তার মানে ও কিন্তু এখানে 3 করে নিছে। অর্থাৎ এই 2টাকে ও 3 করে নিছে, মানে ওই যে আমি 3 ডিজিট দিয়ে দিয়েছি এই জন্য। তো আমরা রাউন্ড ফাংশনের মাধ্যমে এই কাজটা করতে পারি। রাউন্ডের আরও কিছু পার্ট আছে, রাউন্ড আপ, রাউন্ড ডাউন, এইগুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে। যদি এইটা সম্পর্কে আরও বেশি জানতে চান, আপনারা তানভীর একাডেমি রাউন্ড ফাংশন নিয়ে সার্চ করেন, ভিডিও পেয়ে যাবেন।
এবার আমরা আমাদের আজকের যেই ক্লাসটি অর্থাৎ আজকের যে টিউটোরিয়ালটি এটার লাস্ট ফাংশন এবং আমাদের প্রফেশনাল লাইফের সবচেয়ে জনপ্রিয় যে ফাংশনটি, প্রয়োজনীয় যে ফাংশনটি, সেটার ব্যবহার দেখব। দেখুন, আমার এইখানটায় কিছু ইনভয়েসের ডাটা টাইপ করা আছে, যেমন ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, ফুড নেম এবং তার যে সেলস অ্যামাউন্টে, ইনভয়েস বিল অ্যামাউন্টে সেটা দেওয়া আছে। আপনাকে এখন সামারাইজ করতে বলা হলো যে এইখানটায় আমি যেই ইনভয়েস নাম্বার দেব তার কাস্টমার নেম, তার ফুড নেম, তার সেলস অটোমেটিক উঠে আসবে। অর্থাৎ আমার এখানে লুকআপ হবে ইনভয়েস নাম্বার। আমি ইনভয়েস নাম্বার দিলেই আমার ডান পাশে যা যা আছে সেগুলো অটোমেটিক উঠে যাবে। এটা আপনি কিভাবে করবেন? তাহলে এখানে আমাকে ইনভয়েস নাম্বারকে টার্গেট করে আমার এই তিনটার আউটপুট দরকার। ধরুন আমি এখানে একটা ইনভয়েস নাম্বার টাইপ করলাম, আমি এটা করলাম। এখন এই 1004 এটার আমার ডান পাশের ডিটেলসটা লাগবে। তাহলে আপনি কি ফাংশন ব্যবহার করবেন? কখনো যদি কোনো কিছু দিয়ে আপনাকে ডান পাশে লুকআপ করতে বলে, ডান পাশে ভার্টিক্যাল লুকআপ করতে বলে, তখন আপনি ভিলুকআপ ফাংশন ব্যবহার করবেন। ক্লিয়ার? কোনো কিছু দিয়ে কখনো যদি কোনো কিছু খুঁজতে বলে তখন আপনি ভিলুকআপ ফাংশন ব্যবহার করবেন। ডান? তা আমরা এই ইনভয়েস নাম্বার দিয়ে এই ডান পাশের এইগুলো আমরা চাচ্ছি। তাহলে আমরা এখানে আসি, ইকুয়াল টু ভিলুকআপকে কল করে দেন। লুকআপ ভ্যালু মানে কোন ভ্যালু দিয়ে আপনি খুঁজবেন, এই ভ্যালু, এই যে ইনভয়েস নাম্বার দিয়ে আমরা খুঁজবো, কমা দেন, কমা দিলাম। টেবিল অ্যারে মানে এই যে ইনভয়েস নাম্বার দিয়ে আমরা যে কাস্টমার নেমটা খুঁজবো এটা আছে কোথায়? তাহলে এটা আছে আমার নিচের টেবিলে। তাহলে এই ক্ষেত্রে লুকআপ ভ্যালু কোনটা? ইনভয়েস নাম্বার। সিলেক্ট করলাম। আপনি চাচ্ছেন কি কাস্টমার নেম? কাস্টমার নেম পর্যন্ত আসেন। ওকে, আমরা একদম কাস্টমার নেম পর্যন্ত আসলাম। আপনি চাইলে ডানও যেতে পারেন, কোনো সমস্যা হবে না। তা আমার যেহেতু কাস্টমার নেম পর্যন্ত দরকার, আমি কাস্টমার নেম পর্যন্ত আসলাম। ফুড নেম, সেলস এগুলো নিয়ে একটু পরে আসতেছি। আসার পরে আমরা এখন একদম নিচ পর্যন্ত চলে আসলাম, মানে টেবিলটা পুরো সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে আসলাম। এবার হলো কি, আবার কমা দেন। কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার বলতে কি বোঝাচ্ছে? কলাম ইন্ডেক্স নাম্বার বলতে যেটা বোঝায় সেটা হলো আপনার যে লুকআপ ভ্যালু, অর্থাৎ এই যে ইনভয়েস নাম্বার থেকে কাস্টমার নেম, আপনি যে টেবিলটা নিছেন এই টেবিলের কত নাম্বারে আছে। আমি যে টেবিলটা নিছি লুকআপ ভ্যালু থেকে কাস্টমার নেম, এটা 1 2 নম্বরে কাস্টমার নেমটা আছে, তাহলে 2কে কল করে দেন। কমা কমা। এখন বলতেছে এক্সাক্ট ম্যাচ নাকি আপনি অ্যাপ্রক্সিমেট ম্যাচ করবেন? আমরা এখানে এক্সাক্ট করবো, এক্সাক্টকে কল করে দেন। এবার আপনি ইন্টার দিয়ে দেন। দেখুন আমার কিন্তু ইনভয়েস নাম্বার 1004, তার কাস্টমার নেমটা কিন্তু চলে আসলো। এবার এখানে গিয়ে যদি আমি 1006 দিই, তার কাস্টমার নেমটা আসলো। এখানে 1019 দিই, দেখুন তারও কাস্টমার নেম চলে আসলো। ওকে, এখন ফুড নেম দরকার, সেলসও দরকার। তাহলে কিভাবে করবেন? ফুডস নেমের ক্ষেত্রে আমি আবার ইকুয়াল টু ভিলুকআপকে কল করলাম। লুকআপ ভ্যালু আমি যেহেতু ইনভয়েস নাম্বার দিয়ে খুঁজবো, ইনভয়েস নাম্বার লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে ইনভয়েস নাম্বার থেকে আমরা ফুডস নেম চাচ্ছি, তাহলে ইনভয়েস নাম থেকে ফুডস নেম পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এখন যেহেতু নিচ পর্যন্ত আমার এটা দরকার, নিচে সবগুলো দরকার, এই জন্য আমি একদম নিচ পর্যন্ত আমি চলে যাচ্ছি। কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে আসলাম এবং এখানে এসে কমা দিলাম। এবার বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমার এখন ফুডস নেম দরকার। আমার লুকআপ ভ্যালু থেকে ফুডস নেম, আমি যে টেবিলটা নিয়েছি সেটা কত নম্বর কলামে আছে? লুকআপ ভ্যালু 1 নম্বর, কাস্টমার 2, ফুডস নেম 3, তাহলে এবার আছে 3 নম্বরে। তাহলে 3কে কল করেন, কমা দেন এবং আমরা এখানে এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এক্সাক্ট ম্যাচকে কল করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম, চলে আসলো। এবার দেখুন এখানে যদি আমি 1005 দিই, আমার কি কাস্টমার নেম এবং ফুডস নেম কি চলে আসছে? ডাইনামিক কিন্তু হয়ে গেল। সেলসের ক্ষেত্রে আপনি একই মেথড ব্যবহার করবেন। এখন অনেকেই বলবেন যে ভাইয়া এই প্রথমটায় যদি আমরা কল করি, আমি এখানে বসেই কল করবো, ডান পাশে টান দেবো, ফুডস নেম সেলস সবগুলো চলে আসবে, এটা কি করা যায় না? হ্যাঁ, এটা করা যায়। এটা আমরা ম্যাথ ফাংশন দিয়ে করতে পারি, বাট এটা একটু কঠিন হবে। এটা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে ইন্ডেক্স ম্যাথ উইথ ভিলুকআপ এটা লিখে সার্চ করলে তানভীর একাডেমির অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো আপাতত আপনারা ভিলুকআপ এভাবেই প্র্যাকটিস করেন। আমাদের তো অনেক টিউটোরিয়াল আছে, যখন এইগুলো আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, ওগুলো দেখে তো খুব সুন্দরভাবে শিখতে পারবেন। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 8 তারিখ। আগামীকালকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 46তম ব্যাচের ক্লাস শুরু হবে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আমাদের প্রত্যেক মাসেই মাইক্রোসফট অফিসের উপরে নতুন ব্যাচ শুরু হয়। আপনারা যারা এই ভিডিওটি অনেক দিন পরে দেখতেছেন, তারাও যদি আমাদের কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের আপডেট কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।